আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমি এখন তোমাদের মূলত নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের নতুন একটি অধ্যায়ের নাম হচ্ছে একাদশ অধ্যায় বা 11তম অধ্যায়। এই অধ্যায়ের নাম কি? এই অধ্যায়ের নাম হচ্ছে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রভাব। ঠিক আছে, কি ভাষা আন্দোলন 1952 সালের যে ভাষা আন্দোলনটি সংঘটিত হয়েছিল এবং এর পরবর্তী যে রাজনৈতিক যে সকল রদবদলগুলো হয়েছে সে সকল নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিই। আমরা টাইপ 1 থেকে এখন শুরু করব। দেখো, টাইপ 1 এর নাম হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি। ঠিক আছে, টাইপ 1 এর নাম কি? টাইপ 1 এর নাম হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি। দেখো 1 নম্বর কোশ্চেনটা দেখো। ওকে, 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বর বলতেছে যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? দেখো বলছে প্রথম রাষ্ট্রভাষা, এটা খেয়াল করো, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? আমরা জানি প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। এখন দেখো এখানে এই প্রশ্নটা এভাবে আসতে পারে, বাট আরেকটা ভাবেও আসতে পারে যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটি গঠন করা হয় কত সালে। যদি এরকম প্রশ্ন আসে তাহলে দিবে 1947 সালের 1 অক্টোবর। ঠিক আছে, 1947 সালের 1 অক্টোবর কি করা হয়? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে, গঠন করা হয় অক্টোবর 1947 সালের 1 অক্টোবর কি করা হয়? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠন করা হয়। এটা এবং কার নেতৃত্বে গঠন করা হয় বা কে আহ্বায়ক ছিল? এর আহ্বায়ক ছিল হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। ঠিক আছে, এর আহ্বায়ক ছিলেন কে? আর আহ্বায়ক ছিল হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। এরপরে 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরটা বলছে যে 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে বাঙালির বীজ নিহিত ছিল বলা হয় কেন? বলছে যে কেন 1952-এর ভাষা আন্দোলনের মধ্যে বাঙালির যে 1971 সালের স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল তার বীজ নিহিত ছিল বা লুকিয়ে ছিল, তার কারণগুলো কি দেখো। বলছে আন্দোলনে বাঙালির সক্রিয় অংশগ্রহণ ছিল। হ্যাঁ, অবভিয়াসলি আন্দোলনে বাঙালিরা সবাই কি সক্রিয়ভাবে বা সমানভাবে অংশগ্রহণ করেছিল, এটা রাইট। এরপর বলছে যে বাঙালিরা ভাষার দাবিতে আপোষহীন ছিল। অবশ্যই বাঙালিরা ভাষার দাবিতে আপোষহীন ছিল, মানে বাঙালিরা সবাই চাইতো যে একতরফাভাবে আর কি উর্দু যেন না থাকে, বাংলায় যেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। তাহলে বলছে বাঙালি ভাষার দাবিতে আপোষহীন ছিল, এটাও রাইট। 3 নম্বর বলছে যে পশ্চিম পাকিস্তানিদের আন্দোলনের সমর্থন ছিল। না, এটা হয় না, কারণ পশ্চিম পাকিস্তানিদের আন্দোলন কি ছিল? পশ্চিম পাকিস্তানের আন্দোলন ছিল হচ্ছে তাদের উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য, তারপর উর্দু কেন্দ্রিক তাদের কথা ছিল। তাহলে এটা আমাদের হয় না, তাহলে আমাদের হচ্ছে 2 নম্বর প্রশ্নের সঙ্গে যাই 1 ও 2। ঠিক আছে, তাহলে 1 ও 2 আছে হচ্ছে ক নম্বরে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে ক, 1 ও 2। ঠিক আছে, এরপরে 3 নম্বরটা খেয়াল করো। 3 নম্বর বলতেছে যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে 1948 সালের কত তারিখে ধর্মঘট পালিত হয়? এটা আমরা জানি 1948 সালের 11 তারিখে বা 11ই মার্চে কি করা হয়? ধর্মঘট পালিত করা হয় বা ধর্মঘটের আহ্বান করা হয়। ঠিক আছে, 1948 সালের কত তারিখে ধর্মঘট পালিত হয়? 1948 সালের 11ই মার্চ। ঠিক আছে, ওকে। এরপর 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বর বলছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। ঠিক আছে, কি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? অসাম্প্রদায়িক চেতনা, মানে এখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না। কি এখানে যার যার ধর্ম সে পালন করবে, অন্যর স্বাধীনতাকে খর্ব করা যাবে না, এটাকে বলা হয় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। তার মানে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি? এই সেই অসাম্প্রদায়িক চেতনা। ঠিক আছে, এবারে 5 নম্বর দেখো, বলছে ভাষা আন্দোলনের আদি সংগঠন কোনটি? আমরা জানি ভাষা আন্দোলনের আদি সংগঠন হচ্ছে তমুদ্দিন মজলিস, যেটা গঠন করা হয়েছিল 1947 সালে 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, দেখো বলছে যে ভাষা আন্দোলনের আদি সংগঠন কোনটি? ভাষা আন্দোলনের আদি সংগঠন হচ্ছে তমুদ্দিন মজলিস, যেটা গঠন করা হয়েছিল 1947 সালের 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, তমুদ্দিন মজলিস আর এটা গঠন করেছে হচ্ছে 1947 সালের কি 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, 2রা সেপ্টেম্বর কি করা হয়? এটা গঠন করা হয়। ঠিক আছে, দেখো ভাষা আন্দোলন আদি সংগঠন করে তমুদ্দিন মজলিস, যেটা গঠন করা 1947 সালের 2রা সেপ্টেম্বর। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপর বলছে তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? এটা তমুদ্দিন মজলিস গঠিত হয় হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। কার নেতৃত্বে গঠন করা হয়? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিসটা গঠন করা হয়। এরপর দেখো 7 নম্বর বলতেছে পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?
আমরা জানি পাকিস্তানের 56.4% মানুষের ভাষা ছিল বাংলা, ঠিক আছে। পাকিস্তানের কত পার্সেন্ট মানুষের ভাষা ছিল বাংলা? 56.4% মানুষের ভাষা ছিল বাংলা, ঠিক আছে। এবার বলতেছে যে বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম আন্দোলন কোনটি? দেখো বলছে বাঙালি জাতীয়তাবাদের প্রথম আন্দোলন কোনটি? বাঙালি জাতীয়তাবাদের প্রথম আন্দোলন হচ্ছে 1952 এর ভাষা আন্দোলন, ঠিক আছে। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ, 1952 এর ভাষা আন্দোলন। এরপর 9 নম্বরটা খেয়াল করো। 9 নম্বরটা বলতেছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন, চলো আমরা পড়ি। বলছে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য, তারপর বলতেছে যে অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য, তারপর বলতেছে যে রাজনৈতিক দল গড়ে তুলতে, ঘ নম্বর বলতেছে যে ভাষা আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে। দেখো বলছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় মূলত ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য, ঠিক আছে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কেন? ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য কি করা হয়? এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠন করা হয়, ঠিক আছে। তার মানে রাইট অ্যান্সার কি? ক, অর্থাৎ ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য কি করা হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা গঠন করা হয়। এরপরে আমরা 10 নম্বরে যাব। দেখো 10 নম্বরটা খেয়াল করো। 10 নম্বরটা বলতেছে যে মাতৃভাষা ভুলে যাবার জন্য বল প্রয়োগ জাতিসংঘের কোন সনদের লঙ্ঘন? বলছে মাতৃভাষা ভুলে যাবার জন্য বল প্রয়োগ জাতিসংঘের কোন সনদের লঙ্ঘন? এটা মৌলিক মানবাধিকার সনদ না, এটা ভুল। তারপর বলতেছে সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ। হ্যাঁ, আমরা জানি জাতিসংঘের সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ক সনদে বলা হয়েছে যে মাতৃভাষাকে ভুলে যাওয়া যাবে না, বা মাতৃভাষাকে ভুলে যাবার জন্য বল প্রয়োগ করা চলবে না। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে। সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদ এটা আছে, ঠিক আছে। এরপর 11 নম্বরটা দেখো। 11 নম্বর বলতেছে যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? বলছে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিল বলতো? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিল হচ্ছে অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, ঠিক আছে। কে ছিল? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। আর আমি এটা লিখে দিয়েছিলাম যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 1947 সালের 1 অক্টোবর, ঠিক আছে। 1947 সালের 1 অক্টোবর। দেখো এটা 1 নম্বরে আমরা পড়ছিলাম না, প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আহ্বায়ক কে ছিলেন, এটা আবার আসছে, বুঝছো? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এরপরে ওকে, এরপর 12 নম্বরটা খেয়াল করো। ওটা তো বললামই যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, ঠিক আছে। এরপর 12 নম্বরটা খেয়াল করো। 12 নম্বরটা বলতেছে যে লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানের কে ছিলেন? দেখো বলছে 12 নম্বরটা বলছেন লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান ছিল প্রধানমন্ত্রী, এটা বলার কি আছে, ঠিক আছে। লিয়াকত আলী কে ছিল প্রাচীনকালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে। এবার 13 নম্বরটা খেয়াল করো। বলছে কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস গঠিত হয়? দেখো 13 নম্বর বলতেছে কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস গঠিত হয়? এটা হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। এটা কার নেতৃত্বে? এটা হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কি করা হয়? তমুদ্দিন মজলিস গঠিত হয়, ঠিক আছে। তমুদ্দিন মজলিস গঠিত হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, ওকে। এরপরে 14 নম্বরটা খেয়াল করো। 14 নম্বর বলতেছে যে ঠিক আছে, এটা অধ্যাপক আবুল কাশেম। তারপর হচ্ছে লিয়াকত আলী খান তৎকালীন পাকিস্তানে কে ছিলেন? এটা প্রধানমন্ত্রী ছিলেন। এরপর দেখো বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উপস্থাপন করেন কে? বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উপস্থাপন করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তাহলে 14 কি? 14 আনসার হচ্ছে খ, কার নেতৃত্বে? দেখো 14 বলছে বাংলা ভাষার প্রশ্নটি প্রথম উপস্থাপন করেন কে? উপস্থাপন করেন হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। এবার 15 নম্বরটা দেখো। 15 নম্বর বলতেছে যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়? দেখো এখানে বলতে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখানে একটু খেয়াল করো, এখানে দুইটা কিন্তু দুই রকম কোশ্চিন, একটু ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবা। দেখো বলছে এখানে একটা বলতেছে কি, আমাদের একটু বোঝায়। দেখো একটা বলতেছে যে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, দেখো প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ একটা, আরেকটা আসছে কি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। দেখো দুইটা কিন্তু সেম হলেও কিন্তু আলাদা, সেম বাট ডিফারেন্ট, তাই না? দেখো বলছে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, আর একটা বলছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখন প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালের 1 অক্টোবর। তোমাদের বলে দিয়েছিলাম না, এটা হচ্ছে 1947 সালের 1 অক্টোবর, ঠিক আছে। 1 অক্টোবর,
আর যেটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সেটা গঠন করা হয় 1952 সালের 31শে জানুয়ারি। ঠিক আছে, 1952 সালের 31শে জানুয়ারি। এটা কত? 1952 সালের 31শে জানুয়ারি। 31শে জানুয়ারি। তাহলে দেখো 15 নম্বর বলছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা, যার অ্যান্সার হবে কি বলো? এটা হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী ছিল। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে কে ছিল? এটা হচ্ছে তোমার আব্দুল হামিদ খান ভাসানী, এটা ছিল। কিন্তু এখানে দুইটা সেম ক্যাটাগরি প্রশ্ন, বাট দুইটা দুই রকম। দেখছো, খেয়াল করছো? প্রথমটা কি ছিল? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর 15 নম্বরটা কি? সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা পরিষদ। এটার কে ছিল? প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, যেটা গঠন করা 1947 সালের 1 অক্টোবর। আর এটা কি? এটা হচ্ছে 15 নম্বর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেটা গঠন করা হয় বা যার নেতৃত্বে দিয়েছিল কে? আব্দুল হামিদ খান ভাসানী। এবং এটি গঠন করা হয় কত সালে? 1952 সালের 31শে জানুয়ারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা এটা। এরপরে আমি আর 15 নম্বরটা না বলি, এটা 16 নম্বরে চলে গেলাম। দেখো 16 নম্বর বলতেছে যে তমুদ্দিন মজলিসের অন্যতম লক্ষ্য ছিল, দেখো বলছে তমুদ্দিন মজলিসের অন্যতম লক্ষ্য ছিল, মানে কি লক্ষ্য ছিল দেখি আমরা। বলছে তমুদ্দিন মজলিসের অন্যতম লক্ষ্য ছিল কি? রাষ্ট্রভাষা বাংলা করা, বাংলার সংস্কৃতি রক্ষা করা, তারপরে বলতেছে যে বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা। দেখো তমুদ্দিন মজলিসের অন্যতম লক্ষ্য এই তিনটাই ছিল। রাষ্ট্রভাষা সংগ্রাম, রাষ্ট্রভাষা বাংলা করা, তারপর বাংলার সংস্কৃতি রক্ষা করা, এটাও ঠিক। তারপর বলছে বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা। এই তিনটাই ছিল তমুদ্দিন মজলিসের অন্যতম লক্ষ্য। ঠিক আছে, এরপর 17 নম্বরটা দেখো। 17 বলতেছে যে 1948 সালে বাঙালি বুদ্ধিজীবীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে যে কারণে। দেখো 17 বলতেছে যে 1948 সালে বাঙালি বুদ্ধিজীবীরা, কারা? বাঙালি বুদ্ধিজীবীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে যে কারণে। বলছে উর্দুকে রাষ্ট্রভাষা না করায়। এখানে ভালো করে খেয়াল করো, বাঙালি বুদ্ধিজীবীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে কেন? এখানে আমাদের প্রশ্ন, এটা কিন্তু অনেকে ভুল করে। দেখো ভালো করে বুঝবো। বলছে 1948 সালে বাঙালি বুদ্ধিজীবীরা প্রতিবাদ মুখর হয় কেন, মানে বাঙালিরা প্রতিবাদ মুখর হয় কেন? বলছে উর্দুকে রাষ্ট্রভাষা না করাই। না, উর্দুকে রাষ্ট্রভাষা না করার জন্য বাঙালি কেনই করবে? কারণ বাঙালি চাইতো বাঙালির একমাত্র রাষ্ট্রভাষা হবে বাংলা। তাহলে এটা কোনোদিনই হচ্ছে না, তাই না? তাহলে উর্দুকে রাষ্ট্রভাষা না করে, এটা আগেই ভুল। আমরা বলতেছে যে সরকার কর্তৃক বাংলাকে উপেক্ষা করে। হ্যাঁ, সরকার কর্তৃক, মানে 1948 পাকিস্তান সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা কি বাংলাকে উপেক্ষা করতো, বাংলাকে তার নিজস্ব যে একটা মর্যাদা ছিল সেটা দিত না। তাহলে কি এটা রাইট অ্যান্সার? তাহলে সরকার কর্তৃক বাংলাকে উপেক্ষা করার জন্য বুদ্ধিজীবীরা প্রতিবাদ মুখর হয়েছিল, তার মানে এটা রাইট। আবার বলতেছে যে মাতৃভাষা বাংলাকে রক্ষা করাই। দেখো এখন অনেকে হেজিটেশন করতে পারো এটাকে, যে মাতৃভাষা বাংলাকে রক্ষা করাই কেন তারা প্রতিবাদ মুখর হয়ে ওঠে? হ্যাঁ, কেন হয়ে উঠবে? কারণ হচ্ছে মাতৃভাষা তো আমাদের কি ভাষা, নিজস্ব ভাষা। তাহলে এই ভাষাকে যেন রক্ষা করে বা এই ভাষাকে যেন রক্ষা করায়, এই জন্য তারা তাদের বিরুদ্ধে বা পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল, তাই না? তাহলে দেখো এই তিনটাই হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে 1 নম্বরটা ভুল, 2 ও 3। তার মানে 17 নম্বর আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কয়ে আছে? দেখো 2 ও 3 আছে গয়ে। ঠিক আছে, তার মানে হচ্ছে 17 রাইট আনসার হচ্ছে গ, 2 ও 3। এরপরে আমরা 18 নম্বরে যাব। দেখো খেয়াল করো, 18 নম্বর একটা উদ্দীপক আছে মেবি। হ্যাঁ, বলছে উদ্দীপকটি পড়ে 18 নং প্রশ্নের উত্তর দাও। বলছে ইংলিশ ভার্সন স্কুলে লেখাপড়া করায় কাব্য ভাষায় ইংরেজিতে কথা বলে, কিন্তু ছোট বোন ছন্দ প্রতিবাদ করে বলে আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলবো। দেখো কাব্য কি করে? ইংরেজিতে কথা বলে, আর ছন্দ তাকে প্রতিবাদ করে বলে আমরা যেহেতু বাঙালি আমাদের ভাষা হবে বাংলা। ঠিক আছে, এখন প্রশ্ন হইতেছে যে ছন্দ কোন আন্দোলনের চেতনা অনুপ্রাণিত হয়েছিল? দেখো ছন্দ হচ্ছে ভাষা আন্দোলনে অনুপ্রাণিত হয়েছিল। কোন আন্দোলনে? ভাষা আন্দোলনে। কারণ 1952 ভাষা আন্দোলন ছিল মূলত ভাষার বিরুদ্ধে কি একটি আন্দোলন। তাহলে কি ছন্দ 1952 ভাষা আন্দোলনে কি অনুপ্রাণিত হয়েছিল? আমাদের টাইপ 1 মেবি এখানে শেষ। হ্যাঁ, টাইপ 1 এখানে শেষ। ওকে, ঠিক আছে, টাইপ 1 আমাদের এখানে শেষ। টাইপ 2 নিয়ে কোনো একটি ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।